বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সকলকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো জানো যে এই মহামারীর করোনা লগ্নে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান বন্ধ রয়েছে। তার তাগিদেই সরকারের ঘোষণা অনুযায়ী অনলাইন ক্লাস সময়ের দাবি এবং তা বাস্তবায়িত হচ্ছে। আজ আমরা আলোচনা করব দাখিল নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র সৃজনশীল। শিক্ষার্থী তোমরা হয়তো জানো যে সৃজনশীল বাংলা প্রথম পত্র মান বন্টন 100 নম্বরে রয়েছে 30 বহু নির্বাচনী এবং 70 সৃজনশীল অংশ। আজ আমরা মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ নিয়ে কথা বলব। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী থেকে নেওয়া হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। সেই কপোতাক্ষ নদের বাল্যের স্মৃতিবিজড়িত স্মৃতি নিয়ে তিনি কবিতাটি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে লিখেছেন। মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক আধুনিক প্রাণপুরুষ, প্রবাদ পুরুষ, মহাপুরুষ। এই ক্ষণজন্মা পুরুষ যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যে যাকে বলা হয় রেনেসাঁ যুগের প্রবাদ পুরুষ। কপোতাক্ষ নদ কবিতাটি সেই চতুর্দশপদী কবিতা থেকে নেওয়া হয়েছে। আমরা যদি মধুসূদনকে লক্ষ্য করে দেখতে পাবো, মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, জন্ম 1824, মৃত্যু 1873। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ যদি আমরা চলে যাই, দেখব মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বজাঙ্গনা কাব্য এবং বীরাঙ্গনা কাব্য। আমাদের আজকের আলোচিত কবিতাটি নেওয়া হয়েছে চতুর্দশপদী কবিতা থেকে। এই কবিতায় কবি তার বাল্যকালের চিঠিটাকে তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে বসে ব্যক্ত করেছেন। তিনি স্মৃতিবিজড়িত যশোরের সাগরদাড়ির পাশ দিয়ে কুলো কুলো ধ্বনি বয়ে যাওয়ার সুদর্শনী কপোতাক্ষের প্রতি তার যে প্রেম, তিনি এই কবিতায় তারই বাণীরূপ দিয়েছেন। কবি শুনতে পান কপোতাক্ষের কলকল ধ্বনি। কত দেশে তিনি গিয়েছেন। মাতৃভূমির এই যে নদ, মায়ের স্নেহডোরে তাকে বারবার ডেকেছে। সতত হে নদ তুমি পরমোর মনি, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সতত তব কলকলে জুড়ায় কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশ দেখে আছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি এখানে তিনি বলতে চেয়েছেন যে তিনি যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে বসে জীবনের একটা শেষ লগ্নে প্রায়, এখানে বলা উল্লেখ্য যে মাইকেল মধুসূদন দত্ত সনেটের প্রবর্তক। চতুর্দশপদী কবিতা 14টি পদ। মাইকেল মধুসূদন দত্তের সতত হে নদ তুমি পরমোর মনে, সতত হে তোমার কথা ভাবিয়ে বিরলে। কবি প্রবাসে প্রেমভাবে বিরলে বসে, একাকিত্ব বসে তিনি মাতৃভূমির কথা স্মরণ করতেছিলেন, ভাবতেছিলেন। এই সতত নিশার স্বপনে শুনে মায়া যন্ত্রদিন তবি কলকলে জুড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে, জুড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশ দেখে আছি বহু নদ দলে,
কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি এখানে বহু দেশ দেখেছেন, তিনি ফ্রান্সে দেখেছেন, অন্যান্য দেশ তিনি দেখেছেন। তিনি প্রায় 13-14টি ভাষায় তিনি বলতে পারতেন। বিভিন্ন ভাষায় তিনি আয়ত্ত করে নিয়েছিলেন বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষ। তিনি বহু দেশ দেখিয়েছেন, কিন্তু তার যে জন্মভূমি, বাল্যের স্মৃতি বিজড়িত যে জন্মভূমি, সেই জন্মভূমিকে তিনি কখনো ভুলতে পারেননি। বাল্যের স্মৃতি তাকে বারবার নাড়া দেয়। কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি মাত্র তার জীবনের একেবারে শেষ 4 বছর বাংলা কাব্য সাধনা করেছেন। এই জীবনের শেষ 4 বছর তিনি বাংলা কাব্য সাধনা করে তিনি যশস্বী হয়েছেন। তার সার্থক প্রয়াস মেঘনাদবধ কাব্য। তার সার্থক প্রয়াস মেঘনাদবধ কাব্যে আমরা তাকে মহাকবি হিসেবে দেখতে পেয়েছি। মহাকবি মধুসূদন দত্ত তিনি বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্যিক। কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবি অনেক নদী দেখেছেন, কিন্তু তার যে বাল্য বিজড়িত নদী, এই তৃষ্ণাকে তিনি কখনো মেটাতে পারেননি। দুগ্ধ সুতরূপী তুমি মাতৃভূমি স্তনে। জন্মভূমি কবির কাছে কেমন প্রিয়, মানুষের কাছে, শিশুর কাছে তার মায়ের দুগ্ধ যেমন প্রিয়, কবির কাছে তেমনই তার জন্মভূমি যেন প্রিয়। তাই কবি বলেছেন যে দুগ্ধ সুতরূপী তুমি জন্মভূমি স্তনে। আর কি হবে দেখা যতদিন, আর কি হবে দেখা যতদিন যাবে। কবির আক্ষেপ ছিল যে তিনি আবার স্বদেশে প্রত্যাবর্তন করতে পারবেন কিনা। আমরা জানি যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের মোহে তিনি ছুটেছেন। তিনি সবসময় নিজেকে উইলিয়াম শেক্সপিয়ারের মতাদর্শ ভেবে সেই আদর্শে তিনি এগোচ্ছিলেন। সেই উদ্দেশ্য নিয়েই কবি ছোটবেলাতেই হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। তিনি ফ্রান্সে লেখাপড়া করেছেন। ফ্রান্সে তার জীবনের বিশেষ সময়টাই তিনি কাটিয়ে দিয়েছেন, লিখেছেন ক্যাপটিভ লেডি, কিন্তু সমাদৃত হয়নি। বারবার তিনি মার খেয়েছেন বলেই তার মনে একটা মনোবেদনা ছিল এবং স্বদেশে ফেরার একটা প্রবল আগ্রহ তার মনে ছিল, কবির মনে ছিল। কবির জীবনের শেষ দিকে অর্থ সংকটও ছিল। তিনি বিদ্যাসাগর মহাশয়ের আর্থিক সহায়তায় তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং তিনি বাংলা কাব্য সাধনা শুরু করেন এবং 4 বছরে তিনি বাংলা সাহিত্যকে যা দিয়েছেন, অনেক সময় ব্যয় করে অনেকে তা দিতে পারেননি। বাংলা সাহিত্যের মহাপুরুষ, যিনি একটি রেনেসাঁস যুগের প্রবক্তা যাকে বলা হয়, শুধু তিনি সনেটের প্রবক্তা নয়, তিনি বাংলা নাট্য সাহিত্যে অস্বাভাবিক এক পরিবর্তন এনে দিতে সমর্থ হয়েছিলেন এবং তিনি প্রহসনের প্রবক্তা। প্রহসন লিখেছেন তিনি একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও ইত্যাদি তার নাম করা 2টি প্রহসন। যে কথা আমরা বলছিলাম যে প্রজারূপে রাজরূপ সাগরেতে দিতে, বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে, বঙ্গজ জনের কানে শখে সখারিতে। কবি বলছেন যে প্রজা যেমন রাজাকে কর দেয়, প্রজা যেমন রাজাকে কর দেয়, তেমন সাগরকে নদী কর দেয়। বাড়ি রূপ করো তুমি এ মিনতি গাবে, মানে বঙ্গজ জনের কানে শখে সখারিতে। মানে কবি বলছেন যে তার নাম যেন আমি যেমন প্রবাসে বসে বাংলাদেশের কথা, আমার জন্মভূমির কথা স্মরণ করি, তেমন আমার সেই স্মৃতিবিজড়িত সেই নদী, সেই সাগরদারি গ্রাম, তারা যেন আমাকেও স্মরণ করে, আমাকেও যেন স্নেহ ডুরে ডাকে। মা যেমন তার সন্তানকে স্নেহ ডাকে, ঠিক যেন তেমন কবির শৈশবের বেদনা বিধুর তার মনে জাগিয়েছে একটা দারুণ কাতরতা। দূরে বসেও কবি তার জন্মভূমির যে কলধ্বনি, কলকল শব্দ শুনতে পান। কত দেশে তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির মতো দেশ তিনি কোথাও দেখতে পাননি।
তাই কপোতাক্ষ নদের কাছে কবির সবিনয়ে একটা অনুরোধ যে এই নদ যেন তাকে মায়ের স্নেহডোরে বেঁধেছেন, কিছুতেই তিনি ভুলতে পারেন না। তার বাল্যকালের স্মৃতি বিজড়িত ওই নদকে তিনি কিছুতেই ভুলতে পারেন না। স্বদেশের কথা কেউ অনেকেই ভুলতে পারেন না, মধুসূদন দত্ত একটু বেশি স্মৃতিবিজড়িতভাবে এই কবিতাটি লিখে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করতে পেরেছেন। কপোতাক্ষ নদ যেন একই প্রেমভাবে কবিকে যেন স্মরণ করেন, এই কথার মধ্যে আমরা বুঝতে পারি যে কপোতাক্ষ নদ যেন কবিকে প্রেমভাবে স্মরণ করে। কবি যেমন স্মরণ করে তার স্বদেশের নদের কথা, কারণ এই নদীর পাশ দিয়েই কপোতাক্ষ নদেই তিনি ছোটবেলায় হেসেছেন, চলেছেন। এক অবারিত সবুজের প্রান্তে তিনি প্রান্ত থেকে প্রান্ততর ঘুরেছেন। সেই স্মৃতি তাকে ফ্রান্সের ভার্সাই নগরীতে বসেও দারুণভাবে উদ্বেলিত করে। কবি বাংলা সাহিত্যের একটি ধারারই পরিবর্তন তিনি করে দিয়েছেন। এই জন্যই তাকে বাংলা সাহিত্যের একজন রেনেসাঁ যুগের কবি বলা হয়, মহাকবি বলা হয়। তাই তিনি সস্নেহে প্রার্থনা করেছেন কপোতাক্ষ নদের কাছে যে কপোতাক্ষ নদকে তিনি যেমন করে স্মরণ করেন, নদও যেন তাকে তেমনি সস্নেহে স্মরণ করেন। আমরা এই কবিতার মাধ্যমে এটাই বুঝতে পারছি যে এই কবিতার মাধ্যমে কবির স্মৃতিবিজড়িত বাল্যকালের স্মৃতিবিজড়িত এক গভীর বেদনা বিধুর স্মৃতি তিনি এই কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার প্রয়াস পেয়েছেন। বাংলা সাহিত্যে প্রবাদ পুরুষ মহাকবি মধুসূদন দত্ত তার সমগ্র সাহিত্যের মধ্যেই একটা বিশেষ ভাব লক্ষ্য করা যায়, আমরা লক্ষ্য করতে পেরেছি। যেমন আমরা মনে করতে পারি মেঘনাদবধ কাব্য, বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টি মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যকে এক নব দিগন্তের উন্মোচিত করেছিল। আধুনিক যুগের আধুনিক সময়ের যে একটা দিক উন্মোচন তা তিনি এই কাব্যের মাধ্যমে করে গিয়েছেন। অল্প সময়ের মাধ্যমে মাত্র জীবনের শেষ 4টি বছর তিনি বাংলা সাহিত্যে কাব্য সাধনা করার সুযোগ পেয়েছিলেন। এরই মধ্যে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করার প্রয়াস পেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, আমরা মাইকেল মধুসূদন দত্ত এবং তার রচিত কপোতাক্ষ নদ থেকে আমরা তখন কবিতার যে মূল ভাব তা আমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছি। এই কবিতায় কবি তার কি বাণীটা প্রকাশ করতে চেয়েছেন একটি স্পষ্ট জিনিস আমরা বুঝতে পারছি যে কবি যখন ফ্রান্সের ভার্সাই নগরীতে বসবাস করতেছিলেন এবং জীবনের ঠিক শেষ ভাগে তিনি যখন স্বদেশের প্রত্যাবর্তনের মনোভাব ব্যক্ত করতেছিলেন অথচ আসতে পারতেছিলেন না, তখন তিনি ভারাক্রান্ত মন নিয়ে মনোবেদনায় ভুগে এই কবিতাকে লিখেছিলেন। স্পষ্টই বোঝা যায় যে কবির বাল্যকালের স্বদেশের একটা স্মৃতি এই কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছিলেন। এই কবিতা তিনি প্রবাসে বসেই তিনি এই ভাবটা স্মরণ করেছেন। অবশ্য এরপরে কবি স্বদেশে ফিরে এসে মাত্র 4 বছর কাব্য সাধনা করার পর তিনি প্রয়াত হন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কবিতার মাধ্যমে যে বিষয়বস্তুটা বুঝতে পারলাম, এখন আমরা এর আলোকে প্রশ্ন তৈরি করার চেষ্টা করব। এখন শিক্ষার্থী, আমরা জানি যে বিষয়টি সৃজনশীল বাংলা প্রথম পত্র, এখানে 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। এই কবিতার আলোকে আমরা চিন্তন দক্ষতার স্তরের বহিঃপ্রকাশ ঘটাতে চেষ্টা করব। আমরা জানি যে বাংলা সাহিত্যের বাংলা প্রথম পত্রের সৃজনশীলের 4টি স্তর রয়েছে। আমরা বোর্ডে লেখার চেষ্টা করি। আমরা দেখব স্তরগুলো: জ্ঞান স্তর, অনুধাবন স্তর, নলেজ কম্প্রিহেনশন, প্রয়োগ স্তর, অ্যাপ্লিকেশনস অ্যান্ড উচ্চতর দক্ষতা স্তর, হায়ার থিঙ্কিং অর্ডার।
এই 4টি স্তরে আমাদের বিন্যস্ত আছে প্রশ্নগুলো। আমরা এই কবিতার আলোকে একটা অনুচ্ছেদ যদি তৈরি করি, অনুচ্ছেদ তৈরি করতে পারবো। সেই অনুচ্ছেদ থেকে আমরা 4টি প্রশ্ন করতে পারবো। একটি জ্ঞান স্তরের প্রশ্ন, একটি অনুধাবন স্তরের প্রশ্ন এবং একটি প্রয়োগের প্রশ্ন এবং একটি উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উত্তর। আমরা জানি যে একটি প্রশ্নের 10 নাম্বার থাকে। একটি প্রশ্নের 10 নাম্বার কিভাবে থাকে আমরা দেখব। মান 10, প্রতি প্রশ্নের মান 10। 4টি স্তর থেকে সেই একটি উদ্দীপক তৈরি করলে সেই উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন দেয়া থাকবে। একটি থাকবে জ্ঞান স্তরের যে প্রশ্নটির উত্তরটি সরাসরি টেক্সটে দেয়া থাকবে, এর মান 1। এরপরের প্রশ্নটি দেয়া থাকবে অনুধাবন কম্প্রিহেনশন, এর মান হলো 1+1। এরপরে দেয়া থাকবে প্রয়োগমূলক প্রশ্ন, প্রয়োগ, এর মান হবে 1+1+1। এরপরে দেয়া থাকবে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, দক্ষতামূলক, এর হবে 1+1+1+1। এখন শিক্ষার্থী, আমাদের এখানে প্রশ্ন আসে যে এই কবিতার আলোকে যদি আমরা একটি উদ্দীপক তৈরি করি, সেই উদ্দীপকের থেকে 4টি প্রশ্ন আমরা করব। তার প্রথম প্রশ্নটি হলো জ্ঞান, এর মান হলো 1। এখানে শুধু জ্ঞানই আছে। এর যে প্রশ্নটি আমরা করব অনুধাবন, এটি জ্ঞান স্তরের প্রশ্নটি সরাসরি টেক্সটে হুবহু দেয়া থাকবে। অনুধাবনমূলক প্রশ্নটি টেক্সটে দেওয়া থাকতে পারে, অনুরূপভাবেও দেওয়া থাকতে পারে। তারা 1+1, কারণ এই প্রশ্নের মধ্যেও, এই অনুধাবনমূলক প্রশ্নের মধ্যেও একটি জ্ঞান লুকিয়ে আছে, তাই 1 নম্বরের জ্ঞান আছে। প্রয়োগের মূলক প্রশ্ন যদি আমরা করি, প্রয়োগের মান হলো 3। প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে একটি জ্ঞান লুকিয়ে আছে 1, একটি অনুধাবন উত্তর আছে, প্রশ্ন আছে তার 1 এবং প্রয়োগের হবে 1। অর্থাৎ প্রয়োগের মধ্যে 3 হলেও এইভাবে 3টা বিন্যস্ত। এরপরে হায়ার থিঙ্কিং অর্ডার বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন যেটা আমরা বলি, তার 1+1+1+1 = 4। উচ্চতর দক্ষতার মধ্যে 1 আছে জ্ঞান, 1 আসছে অনুধাবন, 1 আছে প্রয়োগের, 1 আছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এইভাবে আমরা দেখব 1, 2, 3, 4, মোট 10, মান 10। প্রতিটি উদ্দীপকের মান 10, এভাবে আমরা বিন্যস্ত করতে পারি। এরপর আমরা এখন দেখব কিভাবে আমরা একটা জ্ঞানমূলক প্রশ্ন প্রথমেই তৈরি করতে পারবো। এখন যদি আমরা এখানে একটি জ্ঞানমূলক প্রশ্নে পাক করি, আমরা সহজেই কিন্তু করতে পারি সেই জ্ঞানমূলক প্রশ্নটি। যে জ্ঞানমূলক প্রশ্ন আমরা সহজেই করতে পারি। যে এবার আমরা দেখব কিভাবে জ্ঞানমূলক প্রশ্নটা করব। কে বা কাহাকে ইত্যাদি প্রশ্ন করলে সেটি হবে জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আমরা প্রশ্ন করতে পারি যে কপু তাক্ষ নথ কবিতাটি কার রচনা, তাই না? এখানে আমরা 4টি অপশন দেব। 4টি অপশন দেব, যে ক থাকবে কার, খ কার, গ থাকবে একটা আর ঘ থাকবে একটা। অপশনগুলো থাকবে 4টি অপশন দেওয়া থাকবে। একটি উত্তর সঠিক আর বাকি 3টি হলো বিক্ষেপক। একটি উত্তর সঠিক হবে এবং আর থাকবে 3টি ভুল উত্তর। ভুল উত্তরগুলিকে বলা হয় বিক্ষেপক। একটি প্রশ্ন আমাদের প্রথমে আমরা উত্তর যদি লিখি, তাহলে আমরা এইভাবে লিখব যে মধুসূদন দত্ত এখানে লিখব আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরের অপশন লিখব রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটি লাস্ট অপশন আমরা লিখব, যেমন লিখতে পারি আমরা বিহারীলাল চক্রবর্তী। সুপ্রিয় শিক্ষার্থী, বিহারীলাল চক্রবর্তী, এই 4টি অপশনের মধ্যে একটি অপশন আমাদের সঠিক, তাই না? এখানে আমরা একটি অপশন সঠিক, আমাদের যদি আমাদের এই উত্তরটি সঠিক হয় আর 3টে আমাদের বিক্ষেপক, 3টে উত্তর হলো ভুল।
অতি সহজে আমরা বুঝতে পারলাম যে কীভাবে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করতে হয়। প্রশ্ন করে জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করতে হয়। আমরা অনুরূপভাবে করতে পারি বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তককে। হোয়াট ইজ সনেট? চতুর্দশপদী কবিতা, যেটাকে বলা হয় চতুর্দশপদী কবিতা। এই যে প্রশ্নটা করছি, এইভাবে আমরা জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করতে পারবো অতি সহজেই। চতুর্দশপদী কবিতা বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তককে। এখানে আমরা চারটি কবির নাম লিখব। উত্তরগুলি হবে খুবই কাছাকাছি, উত্তরের দৈর্ঘ্যগুলো হবে প্রায় সমান সমান। অতি দূরত্বে অতি ভুল এই ধরনের বিক্ষেপকও তৈরি করা যাবে না। এই ধরনের উত্তর কাছাকাছি উত্তর থাকবে। এগুলি কি হলো চারটি অপশন যেন কাছাকাছি, মিলের কাছাকাছি থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের কবিতা কপোতাক্ষ নদ সম্পর্কে জানতে পারলাম এই শ্রেণী থেকে। এই আলোচনার মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদের বিষয়বস্তু, তার ভাব এবং এর থেকে আমরা কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়, জ্ঞানমূলক প্রশ্ন, তার প্রাথমিক ধারণা আমরা অর্জন করতে পারলাম। শিক্ষার্থী, আশা করি তোমরা দূর থেকেও শেয়ারিং করেছো, স্তরগুলো শিখতে পেরেছো। আশা করি তোমরা শেয়ারিং করেছো। আমরা এরপরে পরবর্তী ক্লাসে যে আলোচনা করব সেখানে আমরা অনুধাবন, প্রয়োগ এবং হায়ার থিঙ্কিং অর্ডার নিয়ে অবশ্যই আলোচনা করব। সকলকেই নিরন্তর শুভেচ্ছা। সকলেই ভালো থেকো।